বন্ধুরা, পাঁচফোড়ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে একটু আগেই আমাদের পার্শ্ব শিক্ষকদের একটি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সোশ্যাল মিডিয়া গ্রুপ WBTPSMM পিটি ইউনিট এই নামক এই যে গ্রুপটি, এই গ্রুপটিতে সেলিম পাইক মহাশয়, আপনারা সবাই ওনার নাম খুব ভালোভাবে জানেন, উনি একটি বার্তা দিয়েছেন। তিনি বার্তায় যেগুলো লিখেছেন সেগুলো সত্যি আমাদেরও মনের কথা। আমরা জানি যে হয়তো কিছু একটা সমস্যা হচ্ছে, যার জন্য আমাদের ভাতা বৃদ্ধি হচ্ছে না, হয়তো বা হবে বা নাও হতে পারে। তবুও এখনও যে আশা কিছুটা আছে, অন্তত চেষ্টা চলছে, সেই বিষয়েই সেলিমবাবু তার লেখাটি লিখেছেন। লেখাটি আমি একটু তুলে ধরছি। উনি লিখছেন, আমরা এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে না পারলেও এখনও আশাহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শিক্ষামন্ত্রী আধিকারিকদের থেকে বারে বারে বেতন বৃদ্ধির খবর পেয়ে হয়তো আমরা একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, কিন্তু বাস্তব অন্য কথা বলে। তাই এখনও পর্যন্ত আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। যতদিন পর্যন্ত না আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হচ্ছি, ততদিন এই প্রচেষ্টা চালিয়ে যাব। তবে আমার মনে হয় আমাদের জীবনে নতুন সূর্যোদয় হতে চলেছে। আমরা আমাদের সর্বত্র দিয়েই চেষ্টা করছি। এবার দেখা যাক ওপরওয়ালা আমাদের উপর কতটা সদয় হন। সবাইকে ধন্যবাদ। হতাশ হয়ে না পড়ে আরেকটু ধৈর্য ধরুন। এই কথা বলে উনি ওনার লেখা শেষ করছেন। বন্ধু, সত্যি আমরা অধৈর্য হয়েছি, যদিও আমাদের এই অধৈর্য হয়ে যাওয়াটা একেবারেই যে বিনা কারণে আমরা করছি তা কিন্তু নয়। আজকে আমরা ছটা বছর বঞ্চিত। চারিদিকে তাকিয়ে দেখছি প্রত্যেকেরই কিছু না কিছু ভাতা বৃদ্ধি হয়েছে। খুবই দু এক দিনের ঘটনা। কম্পিউটারের ICT টিচারদেরও ভাতা বৃদ্ধি হয়েছে এবং তারা বর্ধিত ভাতা অলরেডি এই মাস থেকেই পেতে শুরু করেছেন। সেখানে আমরা কী এমন পাপ করলাম, আমরা পার্শ্ব শিক্ষকরা কী এমন অন্যায় করলাম যে আমাদের ভাগ্যে শিকে ছিঁড়ছে না? আমরা শুধু দাওগো বলে চেয়েই যাচ্ছি, অথচ সরকার আমাদের দিকে মুখ তুলে তাকাচ্ছে না। কি হতে পারে? কী কারণে এই সমস্যাগুলো হচ্ছে আমরা সত্যি এখনও বুঝে উঠতে পারছি না। জানি না সেলিমবাবুর কথা খাটবে কিনা, তবে একদম কায়মনোবাক্যে প্রার্থনা করি ওনার এই যে আবেদন এবং নিবেদন এবং ধৈর্য ধরার জন্য উনি যে আবারও আমাদের সঙ্গে সহযোগিতা করছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন ভাতা বৃদ্ধির, সহযোগিতা চাইছেনও, আমার মনে হয় করা উচিত। এটা আমার ধারণা। অনেকে অনেক কিছু বলবেন, সত্যিই তো। কী বা আমরা করতে পারি বলুন তো? আমরা তো এর আগেও আন্দোলন প্রচুর আন্দোলন করেছি। কতগুলো দিন আমরা দুটো আন্দোলন, 20 সাল 21 সালের দুটো আন্দোলন মিলিয়ে প্রায় 105 দিন 6 দিন মতো রাস্তায় পড়ে থেকেছি। কি হয়েছে? ভাতা বৃদ্ধি কি 1 টাকাও হয়েছে? হয়নি। ওই ইনক্রিমেন্টটা বন্ধ ছিল, সেটাই শুধু চালু হয়েছে। আর আমাদের যে গ্র্যাচুইটি, সেটা 3 লাখ থেকে বেড়ে 5 লাখ হয়েছে। গ্র্যাচুইটি তো তখন পাবো যখন রিটায়ার করব, কিন্তু বর্তমানে যা অবস্থা, রিটায়ার করা পর্যন্ত বাঁচলে হয়। ঠিকমতো খাবার জোটে না, যদিও বা কোনো রকমের জোটে, ভালো মন্দ দূরের কথা। পুজো বাঙালিদের সবথেকে বড় উৎসব, ধর্ম বর্ণ নির্বিশেষে এই পুজোতে, দুর্গা পুজোতে আমরা সবাই মেতে উঠি। একটি এত বড় অনুষ্ঠান, সেখানেও আমরা আনন্দ নিয়ে থাকতে পারছি না। কারণ পেটে যদি ভাত না থাকে, পেট যদি সবসময় খিদেতে চোঁচো করে, তাহলে কিভাবে আমরা আনন্দটা করব? আনন্দ করে তো আর পেট ভরে না, মন ভরে ঠিকই, কিন্তু কাহাতক পেটে কিল মেরে গামছা বেঁধে বসে থাকা যায়। কিন্তু কিছু করার নেই, আমাদের হাত পা বাঁধা। অনেক তো চেষ্টা করা হয়েছে, কিছু কি হয়েছে? হয়নি তো। তাই জন্য যতটা সম্ভব আরেকটু ধৈর্য ধরি। তবে হ্যাঁ, আন্দোলন তো করাই যায়, আন্দোলন হয়ও। আমাদের মধ্যে কতজন উপস্থিত থাকেন বলুন তো?
আমরা যদি ডাক্তারবাবুরা যেমন আন্দোলন করলেন, জুনিয়র ডাক্তারবাবুরা যেমন আন্দোলন করলেন, সেই আন্দোলনের মতো আন্দোলন করতে পারি, তাহলে আমাদের ভাতা বৃদ্ধি হবে, দাবি মানতে সরকার বাধ্য হবেন। কিন্তু আমরা সেটা করি না। আমরা সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ। যারা কাজ করছে তাদের সবাইকে সাবাস করছি, সেই মানুষগুলোকেই দুদিন পরে আবার বলছি তুমি টাকা খেয়ে চুপ করে গেছো। অথচ আমি নিজে কি করছি আমি সেটা ভাবি না। আমি আদৌ আন্দোলন ডাকলে যাই, 1% লোক প্রেজেন্ট থাকে, 1% লোক প্রেজেন্ট থাকে এবং তারা সবেতেই আছে। সেই বলে না সর্বঘটে কাঠালি কলা, সেই 1% লোক সবেতেই আছে। তারা কেসেও আছে, তারা আন্দোলনেও আছে, এখন যারা ভাতা বৃদ্ধির জন্য দৌড়দৌড়ি করছে তারা সেখানেও আছে। অথচ যারা কিছুই করেন না, কোনো সোশ্যাল মিডিয়া ছাড়া অন্য কোথাও অ্যাক্টিভিটি তাদের নেই, স্কুল আর সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকেন, তারাই কিন্তু এই যে যারা এত নিরলস পরিশ্রম করে চলেছেন তাদেরকে সমানে বাক্যবাণে জর্জরিত করছেন। কিছুদিন আগে সঞ্জয় বাবুকেও বাক্যবাণে জর্জরিত করা হয়েছে, শামীমদাকে বলা হয়েছে, বহু কিছু বলা হয়েছে। কি হবে? আমরা তো ঘরে বসে থাকি, সেই মানুষগুলো তো দৌড়চ্ছে, নিজের পকেটের টাকা খরচ করে তারা 2 বেলা 4 বেলা কলকাতায় পড়ে থাকছে, দৌড়দৌড়ি করছে। কি না তাদের যদি উপকার হয়, মানে তারা যে কারণে দৌড়দৌড়ি করছে সেটা যদি সাকসেসফুল হয়, তার যেমন উপকার হবে, বাকি 48,000 সকল পার্শ্ব শিক্ষকের উপকার হবে। কিন্তু এটা আমরা কজন বুঝি না তো। যদি বুঝতাম তাহলে আমরা সত্যিই বলছি আমরা এই দশায় কখনোই পড়ে থাকতাম না। আর একটা অত্যন্ত সেন্সিটিভ কথা বলছি, হয়তো আমার এই কথায় ম্যাক্সিমাম মহিলা পার্শ্ব শিক্ষিকারা প্রোটেস্ট করবেন। আমার জ্ঞান অনুযায়ী এই যে সমগ্র শিক্ষা অভিযানের যত পার্শ্ব শিক্ষিকা রয়েছেন, তার মানে টোটাল প্যারা টিচার যারা রয়েছেন প্রায় 70% মহিলা। আমি নিজে একজন মহিলা হয়ে আমি বলছি, আমরা মহিলারা না ওই যেহেতু স্বামীর একটা মোটামুটি ভালো ইনকাম আছে, আমরা মনে করি এই আমরা যা পাচ্ছি এটাই যথেষ্ট। অথচ যখন কেউ কিছু করছে তখন তাকে বাক্যবাণে জর্জরিত করতেও আমরা ছাড়ছি না। আজকে সঞ্জয়ের দ্বারা এতদিন দৌড়দৌড়ি করছে, এত চেষ্টা করছে, হ্যাঁ কেস কোর্ট এই জিনিসটা এতটাও সহজ নয়, এত দ্রুত নিষ্পত্তি হয় না। যারা বলছেন, এত বড় বড় কথা বলছেন, তারা কতটুকু কেস সম্পর্কে জানেন? হয়তো আপনারা বলবেন আপনিই বা কতটুকু জানেন। না, সত্যি আমি বেশি কিছু জানি না, তবে এইটুকু জানি কোর্ট কেসে একবার গেলে, আজ কোর্ট হলো কেস হলো, আপনারা দেখছেন তো এই যে আরজিকর কাণ্ড, আর কত বড় একটা সেন্সিটিভ ইস্যু ভাবুন তো, তার কি এখনো পর্যন্ত কিছু হয়েছে? এত বড় একটা ঘটনা যেটা নিয়ে সারা পৃথিবীর লোক নড়ে চড়ে বসেছে, তৎসত্ত্বেও এখনও এর কিছুই হলো না। তাহলে আমরা সামান্য প্যারা টিচার, আমাদের কোর্টের রায় এত শীঘ্রই এসে যাবে, এটা ভাবাটাও একটু মানে কি বলবো, অতিরিক্ত চাওয়া হয়ে গেল না? আমরা আন্দোলন করব না, আমাদের স্বামীদের ভালো ইনকাম আছে বলে আমরা ওই যা পাচ্ছি ওতেই আমার হাত খরচ তো চলে যাচ্ছে, আমার কাজ মিটে যাচ্ছে, ঘরে বসে থাকার থেকে তো এই ভালো। এই চিন্তাভাবনা নিয়ে যতদিন থাকবো আমাদের কিছু হবে না। তবে হ্যাঁ, এই কথাটা যেমন নেগেটিভ দিক যে 70% মহিলা বলে কোনো জমায়েতে সংখ্যা কম হয়, পার্শ্ব শিক্ষকের সংখ্যা কম হয়, অথচ যখন কোনো জমায়েত হয় সেখানে কিন্তু মহিলাদের সংখ্যাটাই বেশি থাকে। এটাই তো স্বাভাবিক। 30% পুরুষ, 70% মহিলা। আন্দোলন হলেও সেটাই হবে, 30% পুরুষ, 70% মহিলা। আন্দোলনের ক্ষেত্রেও সেটাই হবে। হ্যাঁ, এবার অনেকেই আছেন সবাই আন্দোলন করতে যান না, হ্যাঁ তাদের, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই জিনিসটা অত্যন্ত কঠিন একটা ব্যাপার। তাদের তো আর স্বামীর ইনকাম বলে কিছু হয় না, তার উপরেই সমস্ত কিছু। তাদের তাকে বাবা মাকেও দেখতে হয়, স্বামী হিসেবে স্ত্রীর প্রতিও একটা কর্তব্য আছে, আবার বাবা হিসেবে সন্তানদের প্রতিও তার একটা কর্তব্য আছে। এই সবগুলো সামলাতে গিয়ে একজন
প্রাইমারি পার্শ্ব শিক্ষক যার এখনও 10,000 টাকা 20 বছর চাকরি করে 10,000 টাকা ভাতা হলো না, আর একজন আপার প্রাইমারি পার্শ্ব শিক্ষক যার 20 বছর চাকরি করে এখনও 13,000-এর গণ্ডি পার করতে পারলো না, তারা কিভাবে এই এতগুলো মানুষের মুখে হাসি ফোটাবে, মুখে দুটো অন্ন তুলে দেবে? তখন তাকে কি করতে হয়? ওই ডিম বিক্রি করতে হয়, টোটো চালাতে হয়, দিনমজুরি করতে হয়, 100 দিনের কাজ করতে হয়। তখন তারা যদি ওই কাজটা না করে, এতগুলো লোকের মুখে অন্নের যোগান দেওয়া সত্যিই খুবই দুরূহ ব্যাপার হয়ে পড়ে। এবার এই দুরূহ ব্যাপারটার জন্যই তারা হয়তো বেশি আন্দোলনে আসতে পারে না। আরে বাবা, পেট না চললে আন্দোলন করে কি হবে? এমনিতেও তো পেট, আন্দোলনে গেলে তো মাইনেটাও কেটে নেবে, এরকম ঘটনা তো আছে, মাইনেটাও কেটে নেবে। এবার মাইনে কেটে নিলে একে তো ওইটুকু মাইনে, তাও যদি কেটে নেওয়া হয়, হাতে কী থাকে? সংসারটা চলবে কী করে? বাচ্চাগুলো খিদের জ্বালায় কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়বে, এটা বাবা হিসেবে কি দেখা যায়? আর সেই সময় বাবা হিসেবে বাচ্চাদের কাছে তার কি রূপটা ফুটে উঠবে? বা সন্তান হিসেবে তার বাবা মায়ের কাছে তার কি রূপটা ফুটে উঠবে? বা স্ত্রীর কাছে তার কি মুখ থাকবে? থাকবে না তো। দোষ সকলের বলছি না, আমরা না পরিস্থিতির শিকার হয়ে গেছি। কাউকে দোষারোপ করতে পারলে আমরা বেঁচে যাই, কিন্তু এটা ভাবি না ওই জায়গাটায় আমি থাকলে আমি কি করতাম? তারা যতটা দৌড়চ্ছে আমি কি পারতাম? যদি পারতাম আমি ঘরে বসে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতাম না, নিশ্চয়ই তারা যখন দৌড়চ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়াতাম। এখন যে পয়েন্টটা আমি বলবো না, এটা আমারও ছিল, কিন্তু আমি রিয়েলাইজ করতে শিখেছি বলে আজকে আমি এতগুলো কথা বলছি। কি ওদের হলে আমারও হবে? আরে ওদের পেছনে সাপোর্টটা তো আমায় দিতে হবে। আমি যদি সাপোর্টটা না দেই তাহলে ওরাই বা এগোবে কী করে? 10 জন আছে, 10 জনের পিছনে যদি আরও 10,000 জনের সাপোর্ট থাকে, তাহলে তো সরকার ভাবতে বাধ্য হবে যে এই 10 জনের পিছনে এখনও 10,000 জনের হাত আছে। কিন্তু সরকার ভালোভাবেই জানে যে এই 10 জনের পিছনে আর কেউ নেই। এরা যদি ফেল করে বড়জোর এদের গালাগালি দেবে, উল্টোপাল্টা বলবে, সোশ্যাল মিডিয়ায় 2 দিন অ্যাক্টিভ থাকবে, 3 দিনের দিন চুপ হয়ে যাবে। কিন্তু ভাতা যদি একবার বৃদ্ধি করা হয়, সরকারের কোষাগার থেকে তো টাকা বেরোতেই থাকবে, তাই না? তাহলে সেইটা 10টা মানুষ বকা খেলো, উল্টোপাল্টা কথা শুনলো, সেটা ভালো নাকি ভাতা বৃদ্ধি করা ভালো? সরকার তার কাছে যেটা লাভ মনে হবে সেটা করবে। আমরা বোকার মতো সেটাকেই উস্কাতে থাকি, সরকারকে সুবিধা করে দেয়। অথচ যে মানুষগুলো নিরলস পরিশ্রম করছে, দৌড়চ্ছে, তাদের পিছনে আমরা সাপোর্ট দেই না। এটা আমাদের বড় একটা দুর্ভাগ্য। আমিও ভাবতাম ওদের হলে আমার হবে। যখন দেখলাম ওরা দৌড়োদৌড়ি করছে, আমার কর্তব্য মনে হয়েছে আমি তাদের পেছনে যাই। তাদের সঙ্গে কিছু করার ক্ষমতা আমার নেই, আমার কিচ্ছু করার ক্ষমতা নেই, অতি সাধারণ মানুষ, কিছুই না। আমার উপস্থিতিটাও কিন্তু ওখানে একটা ম্যাটার করে। প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক যদি মনে করে যে আমি উপস্থিত থাকব, তাহলে আজ 48,000 যদি পথে এই 7,000 ডাক্তার দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয়, এরপরেও যদি আমাদের চোখ না খোলে, আমাদের কিছু করার নেই। সমাবেশ যখন হবে, আন্দোলন যখন হবে, তখন আমরা ঘরে শুধু ইউটিউব খুঁজে বেড়াবো কি আজকের ঘটনা কি হলো। কারণ আমাদের কোনো কিছুই তো, কোনো বড় বড় মিডিয়া, যে চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের বড় বড় মিডিয়া কিন্তু আমাদের কোনো খবর করে না। ছোটোখাটো কয়েকটা ইউটিউব চ্যানেল আছে আমার মতো, তারাই কিন্তু খবরটা করে। এখন যেটা ব্যাপার দাঁড়াচ্ছে, আমাদের খবরটা আমাদেরকে পেতে গেলে ওই আমাদেরই শরণাপন্ন হতে হবে না? আমাদের মতো ইউটিউবাররা ওই জায়গায় উপস্থিত থেকে কি ভিডিও ছাড়লো সেটার উপর ভিত্তি করে আমি দেখে নেবো ঘরে বসে। এইভাবে কি হয়? সারাটা জীবন এইভাবে চলে গেল, এখনও কি আমরা জেগে ঘুমিয়ে থাকবো? আমাদের ঘুম কি আর জীবনে ভাঙবে না? জানি না, রাত্রিবেলা অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।